সেকেন্দার ভাই, আমরা আজকে সকাল থেকেই মিরপুরে আছি। আমাদের বেশ কয়েকদিন ধরে মিরপুরে আনাগোনাটা বেড়েছে সবার। তবে আজ সকাল 10টায় দেখলাম তামিম ইকবাল এলেন, 12টা পর্যন্ত বিসিবির ভিতরেই ছিলেন। এরপর 12টা বাজে বের হয়ে সংবাদ সম্মেলন করলেন এবং বললেন তিনি এই নোংরামিতে থাকতে চান না। আরও একবার তিনি নোংরামি ওয়ার্ডটা ইউজ করলেন এবং এবার আরও একটা ভ্যালিড রিজনে তার মনোনয়ন কেনা এবং মনোনয়ন প্রত্যাহার সব কিছু আপনি কীভাবে দেখছেন? দেখুন, এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে। প্রথমত আপনার দুটো প্যানেল হয়ে গিয়েছিল, একটা হলো সরকার সমর্থিত আর একটা হলো বিএনপি সমর্থিত। বিএনপি সমর্থিত যদিও হাইকমান্ড থেকে তেমনভাবে উল্লেখ করা হয়নি যে তামিম ইকবাল বিএনপিরই সমর্থক। একমাত্র আলিয়াজগোল লবি খুলনাতে বলেছিলেন। তিনি তো এখন আর বিএনপিকে সেইভাবে বিলংস করেন না, যত যেভাবে হাইকমান্ডের কেউ না তিনি। এখানে যেটা ছিলেন আমিনুল হক, আমরা যাকে চিনি, তিনি হলো বিএনপির ক্রীড়া সম্পাদক। তো উনি যেটা একটু জড়িত ছিলেন, কিন্তু এখনও ওনাকে অনেকটাই নীরব দেখা গেছে বিকজ অফ এখানে নেগোসিয়েশনের একটা ব্যাপার চলে এসেছিল। সেই ব্যাপার নেগোসিয়েশনটা আসলে মানা হয়নি। না মানার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানি স্পোর্টস মিনিস্ট্রি, এখন তো আর লুকোছাপার কিছু নেই, স্পোর্টস মিনিস্ট্রি থেকেই এখানে মোটামুটি একটা কন্ট্রোল চলে এসছে, যেটা ফারুক ভাই এর সঙ্গে আছেন, তারপর বুলুল ভাইয়ের সঙ্গে আছেন, নাজমুল আবেদিন ফাহিম আছেন। তো এনাদের সব কিছু এই প্যানেলটাকে জয়ী করার জন্য এবং তাদের মতো করে এই জায়গাটা প্রতিষ্ঠিত করার জন্য একটা পাল্টাপাল্টি রেশারেশি এবং ডিমান্ড হয়েছে, সমঝোতার ডিমান্ড। যে সমঝোতার ডিমান্ড করলে পরে তামিম ইকবাল কেবলমাত্র তার যে প্যানেল রয়েছে ক্লাব প্যানেল, সেখান থেকে 9টা পরিচালক পদ পেতেন, বাকি 3টা ছেড়ে দিতে হতো। এবং ডিভিশনের আপনার 12টা, 10টা তো রয়েছেই ইয়ের হাতে, বুলবুল ভাইদের হাতে, এবং একটা হলো থার্ড ক্যাটাগরি, সবগুলি তাদের। তারপরেও কেন এই 3টা নিতে হলো? 3টা নিতে হলো কারণ ইগো স্যাটিসফাই, কারণ এখানে ফারুক সাহেবকে পাশ করাতে হবে। কারণ এই পুরো চক্রের সঙ্গে ফারুক সাহেব আছে, সেটা প্রমাণিত হয়েছে গতকাল আপনার যখন রিট করেছে 15টা ক্লাবের বিরুদ্ধে। এই 15টা ক্লাব দুই ধরনের, বিসিবির বা অন্য নিয়মের ভিতরে ছিল না, অনিয়মের ভিতরে এটা এসছে। কিভাবে? দুদক এটাকে পর্যবেক্ষণ দিয়েছে যে এই ক্লাবগুলোর ব্যাপারে ফার্দার ইনভেস্টিগেশন করা হোক। তার মানে এই নয় যে নিষিদ্ধ, তারা ভোটে দাঁড়াতে পারবে না, কিন্তু তাদের এটা হয়েছে এরকম। এই অবস্থা হওয়ার পেছনে যে এই যে আজকে সিচুয়েশন, এই সিচুয়েশনগুলো বিএনপির ছেলে মেয়ে 4টা ছেলে চলে আসছে বিএনপি নেতাদের, যেটা হচ্ছে যে আপনার তামিমকে এটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আবার শুধু তামিমের কারণে নয়, তামিম যেহেতু আবার একটা প্যানেল বিলংস করছিল, তামিমের সাথে হয়তো পার্সোনালি যারা এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতাসানরা পার্সোনালি নিয়ে নিয়েছিল তামিমের ইগোকে। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি বা বিএনপির ইনভলভমেন্টটাকে পুরো খেলা যদি হয়ে থাকে, তাহলে যদি এনসিপির প্রতিনিধি যদি আসিফ হন, তাহলে মোটামুটি বিএনপি আর এনসিপি একটা লড়াই হয়েছে। এটা আমরা অবজার্ভ থেকে বলতে পারি, আমরা পর্যবেক্ষণ থেকে বলতে পারি, কিন্তু বাস্তবে আসলে কোনটা হয়েছে সেটা আসলে বলা মুশকিল। তবে পেছনের যে সরকার সমর্থিত বা পাওয়ার, এটা তো তামিম ইকবালরা বলেই গিয়েছেন। সেই দিক থেকে তামিমের যেটা করেছে, তামিম খুব বুদ্ধিমানের মতো কাজ করেছে। লাস্ট যে ঘটনাটা ঘটেছে 15টা ক্লাবকে বাতিল করে দেওয়ার পরে, সেটা হচ্ছে যে তিনি নির্বাচন থেকে প্রত্যাহার করে নিয়েছেন মনোনয়নপত্র, এবং অন্য আরও 12টার মধ্যে 11 জন প্রত্যাহার করে নিয়েছেন ক্লাব থেকে, এবং 2-3 জন হলেন আপনার ডিভিশন থেকে। তো এই সব কিছু মিলিয়ে একটা প্রতিবাদ হলো যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচনটা ফেয়ার হচ্ছে না। এবং আগে যা হতো, গত 12 বছর যা হয়েছে নাজমুল হাসান পাপনের আমলে, যেমন পাতানো নির্বাচনে সাজানো প্লট, এবার হয়েছে মাসুল পাওয়ারের নির্বাচন। মাসুল পাওয়ার কেমন রাতের আধারে মিটিং হচ্ছে, রাতের আধারে সমঝোতা হচ্ছে না, আবার এটা গিয়ে পরবর্তীতে আইন প্রশাসন সব কিছু ব্যবহার করা হচ্ছে। ইভেন আমরা দেখেছি মাহবুবুল্লাহ নামের বাসায়ও, তিনি নির্বাচনে নাই, কাউন্সিলর নন, তারপর তার বাসায়ও আপনার ওখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পাঠানো হয়েছিল বিকজ অফ চাপে রাখা, যাতে অন্যদেরকে ভয় দেখানো, নানা রকমের চলছে। এটা কার পক্ষে সম্ভব? যারা পাওয়ারে থাকেন তাদের পক্ষে সম্ভব, এমনি সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব না। বিএনপি যেখানে এখানে পাত্তাই পাচ্ছে না, তার সেক্ষেত্রে তো বুঝতেই পারছেন মানুষের ক্রিকেটের এটা বড় ক্ষতি হয়ে গেল, যেটা আমি নয় প্রত্যেকটা সংগঠনই বলে গেছে। আসলেই ক্ষতি হয়ে গেল এই অর্থে, এখানে যারা আসছেন তারা মনে করছেন যে তারা ধোয়া তুলসী পাতা হয়ে থাকবেন, তারা ক্রিকেটার, বড় ক্রিকেটার, এক একজন আইকনিক। আরে ভাই, বড় ক্রিকেটার, কিন্তু আপনি ক্রিকেটের জন্য খেলা ছাড়া জীবনে আর কোনো 10 টাকার অবদান রাখেননি, একটা ক্লাব চালাননি, একটা টাকা ইনভেস্ট করেননি, বরঞ্চ ক্রিকেট থেকে আপনি উপার্জন করেছেন। সো আপনি যারা সংগঠকদের লাথি মেরে বের করে দিচ্ছেন, যারা অবদান রাখছে তাদেরকে লাথি মেরে বের করে দিচ্ছেন, পাওয়ার দিয়ে বের করে দিচ্ছেন, আপনিও কিন্তু একদিন বিতাড়িত হবেন। এটা কিন্তু একদম প্রকৃত সত্য। আমরা দেখছি সরকার, যারা আমরা পিবিআর যে সরকার ছিল, সেই সরকারকে বের করেছে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে। তো তদরূপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা এখন এসছেন
তার আবার আসবেন সামনে, তারা যে খুব একদম ফ্রুটফুল পরিবর্তন করে ফেলবেন, স্বর্গ বানিয়ে ফেলবেন, মাঠের পর মাঠ হয়ে যাবে, স্টেডিয়ামের পর স্টেডিয়াম হয়ে যাবে, তা না। আমরা এখানে দেখেছি কিন্তু লাস্ট যেটা এই 3 মাসে বুলবুল ভাই ছিলেন, তিনি কি করেছেন, আম্পায়ার্স কোর্স, তারপরে আপনার কোচিং কোর্স, এগুলি শুধুমাত্র এগুলি রেগুলার কোর্স, এগুলি কোনো আলাদা কিছু না। আপনি যদি একটা জিমনেশিয়াম বানাতে পারতেন, একটা ইনডোর বানাতে পারতেন, একটা প্র্যাকটিসের গ্রাউন্ড বানাতে পারতেন, কিচ্ছু বানাতে পারেননি, কোনো মাঠ প্রিপেয়ার করতে পারেননি, একটা ড্রেনেজ ডেভেলপ করতে পারেননি। আঞ্চলিক ক্রিকেট সংস্থাকে আপনি বন্ধ করে দিয়েছেন, উল্টা স্থগিত করে। আঞ্চলিক ক্রিকেট সংস্থা কার্যকর ছিল, সেটাকে আপনি স্থগিত করেছেন, মিনিটসে আছে, আপনার প্রেস রিলিজে আছে। সো আলটিমেটলি আপনি ঘোষণা দিয়েছিলেন আঞ্চলিক বিকেন্দ্রীকরণ করবেন, এটা মৌখিক লোক দেখানো। তো সো এই যে এখন যারা আসবেন তারাও সেই একই কাজ করবেন, লোক দেখানো কাজ হবে। এই লোক দেখানো কাজে বাংলাদেশের ক্রিকেট আসলে কিছু না। আসলে এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডে এই 1300 কোটি টাকা 1400 কোটি টাকা রয়েছে, তো এখন সবাই হচ্ছে যে এই টাকা মানে এইটা এখন আমার টাকা দিতে হবে না, আমি ইচ্ছা করলে এখান থেকে টাকা নিয়ে একটা লিগ বানিয়ে ফেলবে, এই করবে, লোক দেখিয়েছিল, আরে আমি আছি লিডার। তো হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের লিডার এভাবে হয় না, প্রান্তিক পর্যায়ে থেকে আসেন, শ্রীলঙ্কার মতো দেখেন, ইন্ডিয়ার মতো দেখেন, আসেন ওখান থেকে কীভাবে আসে, একদম কাউন্সিলর হয় জেলা ডিস্ট্রিক্টে কিংবা ক্লাবে, ওখান থেকে হয়, ওখানে অবদান রাখে, তারপরে আসে। আপনি কোনো অবদান না দেখে আসছে। 6 মাস একটা সরকার বোর্ড চালাচ্ছে বা একটা বোর্ড পরিচালক বোর্ড চালাচ্ছে, হঠাৎ করে সরকার পরিবর্তন আবার বোর্ড পরিবর্তন, এতে করে কিন্তু দেশের ক্রিকেটে তেমন উন্নতি হয়নি। আমরাও কি একটা শঙ্কা আছে কিনা যে আমরাও পাকিস্তানের পথে হাঁটতে পারি বা হাঁটতে যাচ্ছি? পাকিস্তানে বেসিক্যালি পরিবর্তন হয় হলো প্রেসিডেন্ট পদটা কিন্তু ওখানে সরকারের মনোনীত হবে, এটা তাদের গঠনতন্ত্রে লেখা আছে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা করে নিতে পারে যে সরকার যাকে মনোনয়ন দেবে সেই হবে প্রেসিডেন্ট। এত নির্বাচন কিছু বুঝি না, পরিচালক পদে নির্বাচন হবে অথবা সিলেকশন, যে কোনো একটা কিছু করে না। আইসিসি যেহেতু পারমিট করে না, নির্বাচন পারমিট করে, তো সেই ক্ষেত্রে আপনি একটা পদ ওইরকম 2টা পরিচালক না রেখে ডাইরেক্ট আপনি প্রেসিডেন্ট মনোনয়নের ব্যবস্থা রেখে দেন গঠনতন্ত্র অনুযায়ী। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে পাকিস্তানের এই যে অস্থিরতা, তাদের ক্রিকেটকে আসলে স্ট্রাকচার, পাকিস্তানের ক্রিকেট ছিল কোথায়? পাকিস্তানের ক্রিকেট মানে বিশ্বকাপ, তো হ্যাঁ আনপ্রেডিক্টেবল দল, কিন্তু বিশ্বকাপ তো আজকে করলে এইবার দেখেন পাকিস্তানের কি 3বার ভারতের কাছে খেলছে, বিপক্ষে খেলছে, এশিয়া কাপে 3বারই হেরেছে। আপনি যে দলের এই অবস্থা হয়, সেই দেশের ক্রিকেট কাঠামো কোথায় যাচ্ছে? যে জায়গায় যেসব প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসিত, যে প্রতিষ্ঠানগুলোকে স্মুথলি রান করা যায়, সেখানে যদি সরকারি হস্তক্ষেপ বেশি থাকে, সেই প্রতিষ্ঠানগুলো আলটিমেটলি আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। এবং বাংলাদেশের ক্রিকেট তো উন্নত না, বাংলাদেশের ক্রিকেট ডেভেলপিং কান্ট্রি, যেমন বাংলাদেশে এখনও যে উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে, ক্রিকেটে কিন্তু উন্নয়নশীল হতে যাচ্ছে, উন্নত তো নাই। আপনার এই যে লেস ডেভেলপমেন্ট যে আছে, ক্রিকেটও তাই। কিন্তু আপনার কোনো অ্যাচিভমেন্ট আছে? আপনার কোনো অ্যাচিভমেন্ট নাই। বিশ্ব টুর্নামেন্টে এশিয়া কাপ জেতেন নাই, বিশ্বকাপে সেমিফাইনাল খেলেননি, আপনি একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন, তাও বৃষ্টির আশীর্বাদ পুষ্ট হয়ে। তো সেই জায়গায় আপনার দিস ইজ রিয়ালিটি। তো এই রিয়ালিটি আপনাকে মেনে নিয়ে আপনাকে ক্রিকেটের উন্নয়নে মনোযোগ দেন। আপনারা আসলে ক্রিকেটের মনোযোগ না, প্রতিশোধ স্পৃহা, অথবা আপনি এই পোস্টগুলো দখল করার জন্য এখানে আপনি লুক্রেটিভ। যে আমি কালকে বলছিলাম, ফারুক ভাই তো কয়েকদিন আগে খুব মিডিয়াতে গরম করে রেখেছিল, এক বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে এরকম গরম করেছে। তো সেই গরম করার জায়গায় কি হয়েছে? আলটিমেটলি কিন্তু এখন তিনি ইন্টারভিউ দেখছি পরে সরিয়ে ফেলা হয়েছে, সরিয়ে ফেলে এখন তিনি আসছেন, কার মাধ্যমে আসতেছেন এখানে বোর্ডে? সেই উপদেষ্টার মাধ্যমেই তো আসছে। তো যদি এরকমই হয়, তাহলে ওনাকে আমি খুব গার্ডসি লোক মনে করতাম এবং খুব ব্যক্তিত্ব সম্পন্ন মনে করতাম। সেই জায়গা থেকে এখন তার এই জায়গাটা ইমেজটা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। আমি বলবো না যে তার মানে সেই কথা, তিনি আসতেই পারেন, তার ইমেজ তিনি নষ্ট করেছেন, অন্য কেউ না, মানুষ বলবে এটা। আরেকটা জিনিস হচ্ছে যে ওনারা এসে যে রাতারাতি সব পরিবর্তন করে ফেলবেন তা না, এই ক্রিকেটের ডেভেলপমেন্ট করে ফেলবেন, আর্থিকভাবে বড় কিছু করে ফেলবেন তা না। ওনার বিরুদ্ধে তো এখান থেকে এই মন্ত্রণালয় থেকে ওনাকে ইমপিচমেন্ট করা হয়েছিল, বোর্ড থেকে, তারপরে মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এই মানে থেকে এনএসসি থেকে। তো সেই জায়গাগুলি তো উনি মনে রাখেননি, উনি হয়তো এখন সমঝোতার জায়গায় চলে এসেছেন। আমিনুল ইসলাম বুলবুল শর্ট টার্মে এসেছিলেন, কিন্তু এখন লং টার্ম হয়ে গেছেন। তো সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে যে কেউ আসলে ক্রিকেটের উন্নয়নের জন্য আসে না, নিজের জায়গায়। ওই যে ভাই বলছিলেন না ডিরেক্টর পদে কী মধু আছে, তো এখন আমার প্রশ্ন, ভাই কী মধু আছে? ভাই আপনি বলছিলেন যে শর্ট টার্মের জন্য এসেছিলেন, কিন্তু লং টার্ম থেকে যাচ্ছে। আমার এখনও মনে আছে প্রথম প্রেস কনফারেন্স যেদিন আমিনুল ইসলাম বুলবুল প্রেস কনফারেন্স করলেন, সেদিন তিনি বলেছেন আমি একটা ছোট টি-20 ম্যাচ খেলতে এসেছি। এবং সেই ছোট টি-20 ম্যাচ আজকে 4 মাস পরে তিনি 6 তারিখে বিসিবি ইলেকশন করবেন টেস্ট ক্রিকেটার হওয়ার জন্য। তার টেস্ট ক্রিকেটে একটা সেঞ্চুরি আছে, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। কী মনে হয় প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের হাত ধরে কতটুকু আগাবে বাংলাদেশের ক্রিকেট, এবং তার নির্বাচনে জয়ের সম্ভাবনা আপনি কতখানি দেখেন? ভাই সে তো নির্বাচিত, যেদিনকে ইলেকশন ঘোষণা করছে ইলেকশন হবে সেদিন থেকেই তিনি নির্বাচিত, কারণ তিনি হলে সরকার সমর্থিত। আমরা তো আলটিমেটলি দেখি তার জন্য ধরেন আপনার অ্যাডহক কমিটি চেঞ্জ
মেম্বার একজনকে বাদ দিয়ে আবার অ্যাডহক কমিটিতে ওনাদেরকে ঢুকানো হয়েছে জেলা পর্যায়ে। এখন হচ্ছে এনএসসি ডাইরেক্ট কাউন্সিলর না বানিয়ে তাকে কাউন্সিলর বানানো হয়েছে ডিভিশন থেকে, যাতে পরিবর্তনটা না করতে পারে। ডিভিশন থেকে করা হয়েছে, ওইখান থেকে হয়েছে আগামী নির্বাচিত হলে আগামী 4 বছরের দিন তিনি দায়িত্ব পালন করতে পারবেন। কথা আছে, এরপরে খেলা শেষ না। যদি সরকার আসে নির্বাচিত হয়ে, তখন তিনি টেস্ট ইনিংস খেলবেন না টি-20 ইনিংস খেলবেন না টি10 খেলবেন সেটা বোঝা যাবে। কারণ নির্বাচিত সরকার যদি ধরেন বিএনপি পন্থীরা আসলো, ধরেন আমরা বিএনপির যদি না আসে ক্ষমতায় তাহলে একরকম, আর যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে উনি কি দেশে ফিরবেন? সেক্ষেত্রে কি ভাইয়া মানে এমনও হইতে পারে যে 6 মাস পর বিসি যখন সরকারি মানে দেশে ইলেকশন হবে, সেক্ষেত্রে যদি এনসিপির জায়গায় অন্য কোনো দল চলে আসে বা অন্য বর্তমান যে দল আছে তার জায়গায় অন্য কোনো দল চলে আসে, সেক্ষেত্রে আমরা বিসিবিতে আরও একটা নির্বাচন দেখব এবং আরও একটা পরিবর্তন পাবো। নির্বাচন হবে না, নির্বাচনটা হবে অন্যভাবে, মানে কোপ আপ করবে। কিভাবে কোপ আপ করে নিয়ে নেবে? ধরেন এখানে আমরা দেখেছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন মাহবুবুল্লাহ নামের উপরে রিয়াজবাবু নামে একজন ভদ্রলোক আছে, এখানে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, কলার ধরা বাকি রেখেছিল। হ্যাঁ, এই যে আচরণ, সেম আচরণ আবার দেখতে পাবো আমরা মনে হচ্ছে। কারণ যে সিচুয়েশন তৈরি হয়েছে এটা কিন্তু হেলদি না, আনহেলদি। এই নির্বাচনটা মানে এই যে একটা ব্যাড এক্সাম্পল হয়ে থাকলো, বলে না আদালত কিছু রায়, ওটা হচ্ছে যে পরবর্তীতে উদাহরণ হিসেবে আসে, এক্সাম্পল হিসেবে আসে, ওই এক্সাম্পলই আপনার আইন হয়ে যায় পরবর্তীতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই প্রক্রিয়াটাই হয়ে যাবে। আইসিসি তো একটা ঠুনকো সংগঠন, সেটা আমরা সবাই বুঝতে পারি। এবং আপনি যেটা বললেন যে 6 মাস পর নির্বাচন হবে কিনা, নির্বাচন না হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে ইমপিচমেন্ট, রাস্তা তো আছে। পরিচালক এই এখন যারা এই সরকার পক্ষ থেকে আসতেছে তারা ধরবেন কয়েকদিন পরে আর এক সরকারের লোক হয়ে যাবে, এবং সেই সরকারের লোক হয়ে তাদেরকে সবাই মিলে ইমপিচমেন্টের জন্য দিবেন। পার্লামেন্টে যেটা হয়ে থাকে, ইমপিচমেন্টের বাতিল হয়ে যাবেন। বাতিল হয়ে যাওয়ার পরে তারপরে আবার যখন প্রেসিডেন্ট বয়কট করবেন, প্রেসিডেন্টকে বয়কট করার পরে আবার পরিচালক পদে ওনাকে ইমপিচমেন্ট করা হবে। ঢাকা ডিভিশনের 17 কাউন্সিলররা মিলে বলবেন না উনি স্বৈরাচার, উনি এরকম কোচ করেছেন, এরকম হবে। এবং ক্লাবের ক্ষেত্রেও তাই হবে যারা আসছেন। তো কোনো কিছুই আসলে স্ট্যাটিক না, যেহেতু যেখানে আপনার আছে একমাত্র ব্যাংক, যদি সেট গার্ড বানাতে পারেন আপনার সরকার, যদি এখন মনোনয়ন দেয় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যত জায়গা আছে, এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সরকারের প্রধান সবাই মিলে যদি একটা স্ট্যাম্প করে যে এদেরকে পরিবর্তন করা যাবে, তাহলে মাত্র কেবলমাত্র থাকতে পারেন তারা। আদার দেন সরকার পরিবর্তন, যদি জামাত আসে তাহলে হয়তো সেটেল করে নেবে তারা, আর যদি আসে এনসিপি আসে তাহলে তো এনসিপির দলই থাকলো, আর যদি মানে এনসিপি না আসে বিএনপি আসে তাহলে তো আলটিমেটলি পরিবর্তন হবে। এটা আপনি আমি সবাই বুঝতে পারি, এটা আমাদের এর জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার পড়ে না। লাস্ট প্রশ্ন সেকেন্দার ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছিল ইটস লাইক আ লুপ, এটা মানে একটা ক্রমশ প্রক্রিয়া, যে জিনিসটা হচ্ছিল সেটা আবার হবে। কিন্তু আপনি অনেক বছর ধরে সাংবাদিকতা করেন, অনেকগুলো নির্বাচন দেখেছেন, এতগুলো নির্বাচনের তুলনায় এই নির্বাচনটাকে একটু আপনার কাছে আলাদা মনে হচ্ছে কিনা, একটু ডিফারেন্ট মনে হচ্ছে কিনা, মানে ইন এ নেগেটিভ ওয়ে? আমি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলাম, যারা এখানে রফিকুল ইসলাম বাবু এসেছিলেন, জনাব বাবুকে প্রশ্নটা ছিল এরকম যে আগে পাতানো নির্বাচনে সাজানো স্ক্রিপ্ট থাকতো, মানে সবাই মিলে করে একটা নির্বাচন হতো, সেটা হলো পুরোটা সাজানো হতো, কিন্তু বঞ্চিত কম হতো লোকজন, এরে নিত এই বছর না পারলে আর এক বছর তাদের অন্যদেরকে নিত, সুযোগ দিত। কিন্তু এবার যেটা হচ্ছে, এবারটা হচ্ছে যে একেবারে মাসল পাওয়ারের নির্বাচন। আমরা যেটা দেখতে পাচ্ছি, রাতে মিটিং হচ্ছে, থ্রেট হচ্ছে, এই হচ্ছে মানুষ ভয়ে কথা বলার সাহস পাচ্ছে না এখন। মানে যারা আছে, ভয়ের সংস্কৃতি আগে ছিল 10%, এখন হয়ে গেছে 50%। মানে এই একেবারে চির অন্তন সত্যর মতো, সূর্য যেমন পূর্ব দিকে ওঠে, হ্যাঁ, আর পশ্চিম দিকে অস্ত দেয়, এখন বাংলাদেশের এই অবস্থায় স্পোর্টসে যেটা দেখিনি কখনো, সেই জিনিসটা এখন দেখতে পেলাম। তো এইটার আলটিমেটলি কোনো ভালো ফল বা পজিটিভ ফল কখনো বয়ে আনবে না বাংলাদেশের ক্রিকেট নয়, শুধু স্পোর্টসের পুরো জায়গায়। ফুটবলের নিয়ন্ত্রণ আপনি হারিয়েছেন বলে ক্রিকেটটাকে একেবারে গ্রাসে গলা চেপে ধরলেন। কাদেরকে নিয়ে সামনে আনলেন? ফারুক সাহেব আর বুলবুল সাহেবদের। তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, তার তো হয়তো বলতে পারবেন যে আমরা তো ক্রিকেটারদেরই দেখেছি, কিন্তু ক্রিকেটাররা কোনোদিন ক্রিকেটের, আগেও বলেছি, ক্রিকেটাররা কোনোদিন ক্রিকেটে ইনভেস্ট করেনি। তারা এখান থেকে অলওয়েজ পয়সা নিয়ে অভ্যস্ত, খেলে নিয়েছে এক সময়, তারা খেলাটাকে খেলেছেন। খেলোয়াড় মানেই যে আপনার সংগঠক, ভালো সংগঠক, তাকে তো নয়। এখন তারা আসতে পারছেন কারণ হচ্ছে বিসিবির পয়সা আছে, এই পয়সাটার কারণে আসতে আছে, আর আমাদের পকেট থেকে খরচ করতে হবে না। আলটিমেটলি এখানে বরঞ্চ বিভিন্ন রকমের কাজ কারবার আছে, ওরে দিয়ে একটু ব্যবসা বাণিজ্য করার সুযোগ থাকবে। তো সব কিছু কে করবে আমি বলছি না, থাকবে, এরকম থাকবে। এবং এটা তো অভিযোগ আছেই, এইগুলো তো আমরা ওই লাস্ট ফারুক সাহেবের বিরুদ্ধেই তো আমরা দেখেছি এই অভিযোগ, সরকারই করেছে, এটা তো আমাদের না, সরকার থেকেই তো করা হয়েছে। এখন সেই সরকারই তাকে আবার দিচ্ছে যে ফারুক সাহেব, সবচেয়ে যে বললাম ফারুক সাহেবকে সবসময় গার্ডসি লোক মনে করতাম, যে বাংলাদেশের ক্রিকেটে যদি একজন গার্ডসি লোক থাকে
তিনি হলেন ফারুক আহমেদ। তো সেই জায়গাতে আমাদের মানে গার্ডসের দিক দিয়ে তিনি আমাদের নায়ক ছিলেন। আমি লিখেছিলাম যে ফারুক আহমেদ আর যাই হোক, যে সময় ফারুক আহমেদকে নিয়ে এই বের করে দেবে এরকমই হতো, তখন আমি ফেসবুকে লিখেছিলাম যে ফারুক আহমেদ আর যাই হোক, তিনি চোর নন, দুর্নীতিগ্রস্ত নন, মানে তার মানে অর্থবিত্ত অসৎ নন। তো আজকে আবারও বলবো তিনি অসৎ নন, কিন্তু আতাতের দিক দিয়ে তিনি এখন হয়ে গেছেন লোভী। মানে যদি এটা না হয় তাহলে আপনি বলবেন যে এখানে আসলো কেন, যেখান থেকে তাকে অপমান করা হয়েছে সেই জায়গায় আবার তিনি ফেরত এসেছেন।